ওয়েলকাম টু কিশোলয় একাডেমি। আজকে আমরা মহাকর্ষ চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের ক্লাস 11-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে। ভিডিওগুলি ফলো করতে থাকো, আশা করি ভালো লাগবে। ভিডিওগুলি দেখতে থাকো। যে প্রথমে যেটা আলোচনা করব, মহাকর্ষ চ্যাপ্টারটি নিয়ে মহাকর্ষ কাকে বলে। আমি যদি মহাকর্ষটাকে ভাঙতে শুরু করি, মহাকর্ষ মানে হচ্ছে মহা যুক্ত আকর্ষ। তা মহা মানে হচ্ছে বিরাট, আর কর্ষ মানে হচ্ছে আকর্ষ। আকর্ষ থেকে আমরা পাচ্ছি টান। অর্থাৎ মহাকর্ষটাকে যদি আমি ভেঙে দিই, বলতে পারি যে যে কোনো দুটো বস্তুর মধ্যে আকর্ষণ মানে হচ্ছে টান কতটা আছে। বিজ্ঞানী নিউটন দেখিয়েছিল যে দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বলের মানটা কত হয় এবং কার কার উপর নির্ভরশীল করে। অর্থাৎ বস্তু দুটোর যদি ভর আমরা দেখি, একটা m1 আর একটা হচ্ছে m2, তাহলে এদের মধ্যে একটা আকর্ষণ বল থাকবে এবং এই আকর্ষণ বলের মানটা নির্ভর করবে এদের ভরের উপর। তো ভরের উপর কিভাবে নির্ভরশীল হবে? ভরের উপর নির্ভরশীল হবে এফ। আমি যদি ধরে নিই এদের মধ্যেকার যে বলটা হচ্ছে এফ, এখানে আমি দেখতে পাচ্ছি F1 আর F2 ধরেছি, মানে M1 M2 এর উপর যদি ফোর্সটা দেয় F1, M2 ও M1 এর উপর ফোর্সটা দেবে হচ্ছে M2 F2। তো F1 আর F2 যেহেতু সমান সমান, আমি ধরে নিচ্ছি F1 সমান F2 সমান F। তো এই আকর্ষণ বলের মান নিউটন বলেছিল যে এদের যে ভর আছে m1 আর m2, এদের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ আমরা লিখতেই পারি f সমানুপাতিক m1 m2, এবং এদের মধ্যেকার যে দূরত্ব আছে সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বটা এখানে কত দেখতে পাচ্ছি r, তো এই দূরত্বটা হচ্ছে r। অতএব আমি বলতে পারি f সমানুপাতিক 1/r², মানে অ্যাকচুয়াল হচ্ছে কি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এই দুটোকে যদি আমি যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী দেখি, তাহলে কি পাবো? f সমানুপাতিক m1 m2 বাই r²। উপরের রাশিমালাটা কত আছে? m1 m2, আর নিচে আছে কত? r²। যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী দুটোকে একসাথে করলে পাবো f সমানুপাতিক m1 m2 বাই r²। এখন এই সমানুপাতিক চিহ্নটাকে যদি তুলি, তাহলে কি পাবো? একটা ধ্রুবক পাবো। সেই ধ্রুবকটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এই মহাকর্ষীয় ধ্রুবকটার মান হচ্ছে f সমান g m1 m2 বাই r²। f সমান g m1 m2 বাই r²। তো এখানে যে জি মানটা আছে, এই জিটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। তো এর মান হচ্ছে নির্দিষ্ট, এখানে আমি দেখতে পাচ্ছি। এবং জি এর মানটা মহাকর্ষীয় ধ্রুবক, এর সাথে সাথে আর একটা ওয়ার্ড ইউজ করায়, সার্বজনীন। সার্বজনীন কেন বলা হয়? সার্বজনীন কথার অর্থ হচ্ছে যে সব জায়গায় এর মানটা থাকবে ধ্রুবক। রাসায়নিক চাপ, রাসায়নিক বিক্রিয়া, উষ্ণতা কোনো কিছুর উপরই নির্ভরশীল করবে না। অর্থাৎ জি এর মানটা হবে সব জায়গায়, মহাবিশ্বের যে কোনো জায়গায় ধ্রুবক থাকবে। এই জি এর মানটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে, জি এর মানটা সিজিএস পদ্ধতিতে 6.67 ইন্টু 10⁻⁻8 সিজিএস ইউনিট। তো সিজিএস ইউনিটটা আমরা বার করবো একটু পরে। তো এই মানটা হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁸ সিজিএস একক। আর এসআই তে হবে জি সমান 6.67 ইন্টু 10⁻11 এসআই ইউনিট। এসআই ইউনিট। তো এসআই ইউনিট এবং সিজিএস ইউনিটটা আমরা ফর্মুলা থেকেই পেয়ে যাব। তাহলে আমি এখানে বুঝতে পারছি যে নিউটন যে বলেছিল যে দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল বা টান বল থাকবে, সেটা কার কার উপর নির্ভরশীল হবে। আরেকবার যদি বলি, এফ সমানুপাতিক হবে m1 m2, অর্থাৎ ভরের গুণফলের সমানুপাতিক। আর দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক। দূরত্ব যত বাড়বে এফটা তত কমতে থাকবে। যদি এর মধ্যে ডিফারেন্স দূরত্বটা বাড়তে থাকে, তাহলে এফটা কি হবে? কমবে। অর্থাৎ এফ সমানুপাতিক আসছে 1/r²। দুটোকে যদি একসাথে করে দিই, তাহলে পাবো এফ সমান জি m1 m2 বাই r²। এফ সমান জি m1 m2 বাই r²। আর জি এর মানটা কত বললাম? জি সমান হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁸ সিজিএস ইউনিট। জি এর মানটা হচ্ছে 6.67 ইন্টু 10⁻11 এসআই ইউনিট।
এই ইউনিট গুলো আমরা এখন বার করতে থাকবো। কিভাবে বার করতে পারি, এখানে যে ফর্মুলাটা পেলাম F সমান G m1 m2 বাই r স্কয়ার। তাহলে G সমান কত আসবে, G সমান আসবে, এটা গুণ হবে f r স্কয়ার বাই m1 m2, f r স্কয়ার বাই m1 m2। এবার আমি যদি শুধু SI ইউনিটটা বার করি, তো ফোর্সের ইউনিট কি ইন SI, SI হচ্ছে নিউটন, তাহলে F এর জায়গায় আমরা বসিয়ে দিলাম নিউটন, আর R ফর হচ্ছে মিটার, R ফর মিটার। আর এখানে দুটো ভর আছে, তাহলে একটা ভরের জন্য কেজি, তাহলে দুটো ভরের জন্য কত হবে কেজি স্কয়ার, অর্থাৎ এখানে আমরা পেয়ে যাচ্ছি কেজি স্কয়ার। এরপর যদি এটা সিকোয়েন্স অনুযায়ী লিখে দিই, তাহলে কত আসবে নিউটন কেজি টু দি পাওয়ার -2 মিটার স্কয়ার, নিউটন কেজি টু দি পাওয়ার -2 মিটার স্কয়ার, অর্থাৎ জি এর এসআই ইউনিটটা হলো নিউটন কেজি টু দি পাওয়ার -2 মিটার স্কয়ার। তাহলে অটোমেটিক্যালি সিজিএস ইউনিটটাও আমরা বার করতে পারি। তাহলে সিজিএস ইউনিটটা কত হবে, এন এর জায়গায় বসিয়ে দেবো ডাইন, মিটারের জায়গায় বসাবো সেন্টিমিটার, আর কেজির জায়গায় বসিয়ে দেবো কত গ্রাম, অর্থাৎ সিজিএস হয়ে যাবে সিজিএস ইউনিট নিউটনের জায়গায় ডাইন গ্রাম সেমি টু দি পাওয়ার 2 মানে সেমি স্কয়ার। এটা পেলাম আমরা এককটা। এবার মাত্রাটা যদি বার করি, তাহলে এই ফর্মুলাতেই মাত্রাগুলো বসিয়ে দেবো। যেমন জি এর মাত্রা যদি বার করি, জি সমান এফ, এফ ফর হচ্ছে বল, বলের মাত্রা সবাই জানে ml টি টু দি পাওয়ার -2, আর আর ফর হচ্ছে এল স্কয়ার, দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কত হবে এল স্কয়ার বাই, এখানে কত আছে দুটো ভর আছে, তাহলে একটা ভরের জন্য যদি ক্যাপিটাল এম হয়, অন্য একটা ভরের জন্য তাহলে কত হবে ক্যাপিটাল এমই হবে, অর্থাৎ এম গুণিত এম, এম এর স্কয়ার। সবগুলো একসাথে ক্যালকুলেশন করলে উপরে একটা এম আছে, নিচে দুটো এম আছে, তাহলে এটা উপরে গেলে -2, অর্থাৎ আমরা এখানে পেয়ে যাব এম ইনভার্স টি টু দি পাওয়ার, তারপরে এলটা, এল এখানে একটা আছে, এখানে এল স্কয়ার আছে, তাহলে হবে এল কিউ টি টু দি পাওয়ার -2, এটা তো একটাই আছে, তাহলে টি টু দি পাওয়ার -2, অর্থাৎ জি এর মাত্রা এম ইনভার্স এল কিউ টি টু দি পাওয়ার -2। যেটা পরীক্ষাতে এইখানে যতটা এখন পড়ালাম, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এর মাত্রাটাই একটা 1 নম্বরে শর্ট কোশ্চেন পারে, বাদ বাকি কিছু পড়ে না। তো ফোর্সের ফর্মুলাটা কি, এফ সমান হচ্ছে জি m1 m2 বাই আর স্কয়ার। এখানে একটা জিনিস, যে মানটা তো আমরা দেখে ফেললাম, এখন আমাদের যেটা দেখতে হবে এর ডিরেকশনটা। কারণ কি, কারণ ফোর্স হচ্ছে কি ভেক্টর রাশি, মানের সাথে সাথে দিকটাও কিন্তু থাকবে। তো দিকটা কি হবে, দিকটা হচ্ছে যে এখানে যে দুটো ভর ধরেছিলাম, একটা m1 অন্যটি m2, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r। তো m1 m2 কে কি করবে আকর্ষণ করবে, তাহলে আমি যখন m1 m2 এর উপর দেখবো, তাহলে m2 টাকে ফিক্সড করে দেবো, তাহলে ফিক্সড করে দিলে m1 m2 কে কি করবে আকর্ষণ করবে। যদি বলি যে এখানে আমরা দুজন বডি আছে, দুটো বস্তু আছে, আমি একটা অন্য একজন একটা, তাকে আমি কি করছি আকর্ষণ করছি, তার মানে নিজের দিকে আকর্ষণ করছি, অর্থাৎ এর ডিরেকশনটা কোন দিকে আসবে এইদিকে। একটা হলো, অন্যদিকে m2 ও কি করছে m1 কে আকর্ষণ করছে, তাহলে তার দিকে তখন m1 টাকে ফিক্সড করে দেবো, m2 m1 কে কি করবে ডিরেক্টেড হবে কোন দিকে m2 এর দিকে, তাহলে এখানে আর একটা ডিরেকশন হবে। এটা যদি ফোর্স f1 ধরি, এটা f2 ধরি, মধ্যবর্তী ডিস্টেন্সটা যেহেতু সেম, তাহলে ফোর্সটাও কিন্তু সেম হবে, অর্থাৎ f1 সমান হয়ে যাবে f2, f1 সমান f2 সমান g m1 m2 বাই r স্কয়ার। এটা তাহলে আমরা এখান থেকে বলতে পারি। এরপর যে টপিকটা নিয়ে আলোচনা করব, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এবং মহাকর্ষ ক্ষেত্র। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, এই যে ছবিটা দেখা যাচ্ছে এখানে, এই ছবিটাতে দেখতে পাচ্ছি একটা কেন্দ্রের দিকটা, যদি আমি এটা উদাহরণ দিয়ে বলি যে একটা চাদর আছে, তো চাদরতে একটা বড় ইটকে রেখে দেওয়া হয়েছে, তাহলে কি দেখা যাবে চাদরটার চার কোণটা যদি আবদ্ধ থাকে, তাহলে ইটটা যদি মাঝে রাখি আর চাদরটা লুজ আলগা থাকবে, দিলাম আমি কোনটা ইটটা, তাহলে ভেতরটা কি হবে মধ্যিখানটা হয়ে যাবে, নিচের দিকে চলে আসবে। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি যে কোনো একটা বস্তুর ভর সর্বোচ্চ যে কেন্দ্রে যদি থাকে, তার আকর্ষণ বলটা থাকবে সবসময় ভেতর দিকে, এবং একটা হেভি ওয়েট থাকবে।
ওয়েট বলতে ওজন, নিজের দিকে সবসময় চাইবে কি, টেনে নিতে চাইবে। অর্থাৎ আমি বলতে পারি এখানে যে বস্তুর ভরটা আছে, ভরটার কারণে একটা নিজের দিকে, কেন্দ্রের দিকে আকর্ষণ থাকবে। এই যে অঞ্চলটা, এই অঞ্চলটার মধ্যে অন্য কোনো যদি একটা বস্তু থাকে, অন্য কোনো ধরো বস্তু আছে এম ড্যাশড, এম ড্যাশড একটি বস্তু আনা হয়েছে। এই এম ড্যাশড বস্তুটি, এম ভরের বস্তুটি যখন ভেতরে থাকবে, এদের মধ্যে একটা আকর্ষণ বল থাকবে। এই আকর্ষণ বলটা তাহলে কোন দিকে হবে, সবসময় তাহলে ভেতরের দিকে হবে। এখানে যে ওয়েটটা আছে, ওয়েটটা কি হেভি ওয়েট, নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাটা অনেক অনেক বেশি। কোথায়, এই এম ভরের বস্তুটা, এটা একটা ভারী বস্তু। এই যে বস্তুটাকে এনেছি, এই বস্তুটাকে আমি ধরছি একটা টেস্ট মাস, পরীক্ষাধীন ভর। তাহলে এ যখন এর মধ্যে চলে আসবে, তাহলে তাকে কি করবে, চেষ্টা করবে নিজের দিকে আকর্ষণ করতে। আমি ধরে নিচ্ছি এই অঞ্চলটা এতটা, কিন্তু অ্যাকচুয়ালি মহাকর্ষ ক্ষেত্রটার ক্ষেত্রে তার ক্ষেত্র প্রাবল্যটা ইনফিনিটি অবধি হতে পারে। অর্থাৎ মহাকর্ষ ক্ষেত্র কি বলতে পারি, যে কোনো একটা বস্তুর ভর তার চতুর্দিকে যতটা অঞ্চল জুড়ে তার আকর্ষণ ক্ষেত্রটা থাকবে, সেই অঞ্চলটাকে বলা হবে মহাকর্ষ ক্ষেত্র। এই মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে কোনো যদি একটা পরীক্ষাধীন ভরকে আনা হয়, তাদের মধ্যে কি হবে, আকর্ষণ হবে। এই আকর্ষণ বলের মানটা আমরা বার করতে পারি। অলরেডি নিউটনের সূত্র থেকে আমরা জানি F সমান G m1m2r²। তাহলে এর ক্ষেত্রে ফোর্সটা কত আসবে, এর ক্ষেত্রে ফোর্সটা যেটা চলে আসবে F সমান G m m ড্যাশ ধরেছি বাই r²। এখানে যে দূরত্বটা আমি ধরে নিই r, তাহলে হয়ে যাবে কত, F সমান G m ড্যাশ বাই r²। এই যে F সমান G m ড্যাশ বাই r² পেলাম, এটা হচ্ছে ফোর্সটা। এখন আমরা এখানে আলোচনা করব মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কি। যদি আমি এখানে ধরে নিতাম একটা একক ভরের বস্তু আসছে, যদি এম ড্যাশটার পরিবর্তে একটা একক ভরের বস্তু থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এম ড্যাশটাকে বলতে পারি কত, 1 বলতে পারি। এক একক, কেজিতে হতে পারে বা গ্রামে হতে পারে। তখন তাহলে এফটা কত হবে, এফ সমান আসবে নিশ্চয় জিএম বাই r², জিএম বাই r²। তো স্মল বিটুইন যে নিউটনীয় ফোর্স এন্ড হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, যে কি বলবো, এফ সমান জি এম এম ড্যাশ বাই r²টা হচ্ছে ফোর্সটা, আর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কোনটা হবে, এফ সমান জি এম বাই r²। তো এরও ডিরেকশন আছে, তাই এটাও ভেক্টর রাশি। কোনটা, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য হয়ে যাবে ভেক্টর রাশি। তা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ডিরেকশন কোন দিকে হবে, সবসময় নিজের দিকে, কেন্দ্রের দিকে আকর্ষণ করতে থাকবে। এই যে ফোর্সটা হলো এফ সমান জি এম ড্যাশ বাই r², আর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যটা হচ্ছে যখন একক ভরের বস্তু থাকছে, তখন এফ সমান জি এম বাই r², তখন এই ফোর্সটা এফটাকে একটা অন্য নাম দিয়ে করা বা চিহ্ন দিয়ে করা, তখন এই চিহ্নটাকে আমরা ব্যবহার করি ই অথবা আই অথবা স্মল জি, ই অথবা আই অথবা স্মল জি। তো স্মল জিটা আমরা জানি, স্মল জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণটা আমরা নেক্সট ভিডিওতে আনবো। তো এখানে ই আই জি এর ফর্মুলা তাহলে কত হলো, এফ সমান হচ্ছে জিএম বাই r², সেটাই আমরা চিহ্নিত করছি ই আই আর জি দ্বারা। তাহলে আমি এখানে বলতে পারি ই আই জি হয়ে যাবে জিএম বাই r², অর্থাৎ এটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। মানে আমি যদি অঙ্কগুলোর ক্ষেত্রে দেখি, তাহলে অঙ্কগুলোর ক্ষেত্রে শুধুমাত্র যে মান বার করবো সেরকম নয়, মানের সাথে সাথে কিন্তু ডিরেকশন দেখতে হবে, কনসেপ্টটা বুঝতে হবে যে মানটাই শুধু নয়, তার সাথে ডিরেকশন দেখলে তবেই কিন্তু অঙ্কটা সলভ করা সম্ভব। কোথায় কোথায়, একটা হচ্ছে ফোর্সের ক্ষেত্রে, আর একটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের ক্ষেত্রে। সেই জন্য এগুলোকে একটু ভালোভাবে আইডিয়া করতে হবে। বেসিক জিনিস একটু সহজে কিন্তু বুঝে নিতে হয়। আচ্ছা, তারপরে আমি এখানে পেলাম যে জি এফ সমান পেয়ে গেছি জিএমএম ড্যাশ বাই r², আর ই আই অর জি পাচ্ছি কত, জিএম বাই r²। এই যে জিএম বাই r² পেলাম, এখান থেকে আমি যদি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের একক এবং মাত্রা দেখি, তাহলে কিন্তু একটু কঠিন হয়ে যাবে। কঠিন কেন হয়ে যাবে, যে জি এর মাত্রা আমার বসাতে হবে, এম এর মাত্রা বসাতে হবে, আর এর মাত্রা বসাতে হবে। তার থেকে আমি যদি আরেকটু সহজ করে দিতে পারি, তাহলে কিন্তু যে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের এককটা বা মাত্রাটা সহজেই বার করতে পারি। কিভাবে বার করতে পারি, এখানে আমি দেখেছি যে এম ড্যাশটা হচ্ছে 1 একক। তাহলে আমি এটা যদি আমি এম ড্যাশটাকে এফ এর নিচে নিয়ে চলে আসি, এম ড্যাশটাকে যদি আমি এফ এর নিচে নিয়ে চলে আসি, তাহলে বলতে পারি যে এফ বাই এম ড্যাশ সমান হয়ে যাবে জিএম বাই r²। এখানেও পেলাম আমি জিএম বাই r², এটাও জিএম বাই r², তার মানে এটা একই জিনিস আসছে। অর্থাৎ এফ বাই এম ড্যাশ সমান হয়ে যাবে ই আই আর জি।
এফ বাই এম ড্যাশ থেকে বার করে দেবো এর একক এবং মাত্রা, অর্থাৎ আমি এখানে বলতে পারি যে এটা সমান হয়ে যাবে এফ বাই এম ড্যাশ। এফ এর মাত্রা এবং এম এর মাত্রা বসিয়ে দিলেই আমরা কিন্তু মাত্রাটা পেয়ে যাব। এফ এর একক এবং এম এর একক যদি বসিয়ে দিই তাহলে তার একক পেয়ে যাব। যদি আমি এটা করি এসআই একক, এসআই একক তাহলে কত হবে নিউটন, এফ এর একক হচ্ছে নিউটন, আর এম ড্যাশ এর একক হয়ে যাবে কেজি, অর্থাৎ নিউটন পার কেজি বা নিউটন কেজি ইনভার্স। মাত্রা কত হবে, মাত্রা হয়ে যাবে এম এল টি টু দি পাওয়ার -2, ml t to the power -2 by m, অর্থাৎ আমরা এখান থেকে মাত্রাটা পাচ্ছি lt to the power -2। lt to the power -2 হচ্ছে e or g এর ইউনিট একক, e আর g এর একক হচ্ছে lt to the power -2। একটু আগে বললাম যে অভিকর্ষজ ত্বরণটাও কিন্তু সেম রাশি, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণটা এরও মাত্রা হয়ে যাবে lt to the power -2। তাহলে আমরা অভিকর্ষজ ত্বরণটা বলেছি নেক্সট ভিডিওতে আনবো, তাহলে সেখানে আমরা কিন্তু পেয়ে যাবো, দেখবো যে অভিকর্ষজ ত্বরণেরও মাত্রা হয়ে যাবে lt টু দি পাওয়ার -2। আমরা একটা বিন্দু ভরের জন্য বা একটি ভরের জন্য কোন বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মানটা তাহলে কত পেলাম, মানটা পেলাম হচ্ছে gm বাই আর স্কয়ার, gm বাই আর স্কয়ার। অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে, অঙ্কের ক্ষেত্রে তো ভ্যালুটা লাগবেই, সাথে সাথে তার ডিরেকশন কিন্তু প্রয়োজন হবে। এখন আমরা এখন একটা অঙ্ক দেখি। তো ফোর্স এর নিউটনীয় ফোর্স এবং হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য দুটো ইম্পর্টেন্ট অঙ্ক দেখবো। ফার্স্টে আমরা ফোর্স এর অঙ্কটা নিয়ে আলোচনা করছি। তো ফোর্স এর অঙ্কটা এমনি যে পাতি অঙ্কগুলো আছে ওগুলো তো করে কিছু মজা নাই, তো একটা টপিক এর যে সব থেকে ভালো অঙ্ক আমরা দেখাচ্ছি, যেটা ছায়া বইয়েতেও পাবে সাঁতরা বইয়েতেও থাকবে। তো একটা অঙ্ক যদি আমি বলি যে একটি বর্গক্ষেত্র যার বাহুটা হচ্ছে এ, তো এর তিনটে শীর্ষবিন্দুতে তিনটে একই ভর আছে, ভরটা ধরো ক্যাপিটাল এম। আমরা এই ছবিটা এঁকে দেখাই, তো একটা বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি, তার বাহুর প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, ছোট হাতের মানে এটা এ, প্রত্যেকটাই এ। তো এর তিনটে শীর্ষবিন্দুতে তিনটে একই ভর আছে, ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম। তো অন্য যে শীর্ষবিন্দুটা আছে ওই শীর্ষবিন্দুতে বলছে একটা একক ভরের বস্তু রাখা আছে। তাহলে আমি এখানে যদি ধরি এগুলো কেজিতে আছে, এটা মিটারে আছে, তাহলে এখানে 1 কেজি ভরের বস্তু রাখা আছে, 1 একক। ঠিক আছে, তাহলে এর উপর বাকি ভরগুলো যেগুলো আছে তাহলে কতটা ফোর্স এর উপর অ্যাপ্লাই হবে, কতটা মহাকর্ষ বল অ্যাপ্লাই হবে, এবং সাথে সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলেছিলাম মাথায় আছে নিশ্চয়ই, যে এর ডিরেকশনটা কোন দিকে হবে। তো আমি ফার্স্টে ফোর্স এর ভ্যালুটা বার করব, মহাকর্ষীয় ফোর্সটা কোনগুলো, বাকি ভরগুলো করতে। এবং সব থেকে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এই অংশটা মহাকর্ষ অংশটা পড়া মানে ক্লাস 12 এর যে ইলেকট্রিক স্ট্যাটিক্সটা আছে স্থির তড়িৎ, তার বেশিরভাগ অংশ কিন্তু এখান থেকে নেওয়া। ওখানে শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে, এখানে যেমন হচ্ছে আকর্ষণ থাকছে দুটো ভরের মধ্যে, ওখানে কিন্তু আধান আর আধানের মধ্যে আকর্ষণ থাকতে পারে আর হচ্ছে বিকর্ষণও থাকতে পারে। যেমন প্লাস কিউ মাইনাস কিউ, আধান যদি হয় আকর্ষণ করবে, প্লাস কিউ বিকর্ষণ করবে, মাইনাস কিউ বিকর্ষণ করবে, কিন্তু প্রসেসটা সেম। এবং শুধুমাত্র ফর্মুলাটা চেঞ্জ, আর ডিরেকশন তো বার করতেই হচ্ছে, ডিরেকশন মাস্ট, ডিরেকশন ছাড়া কোনো কিছু কিন্তু এখানে করা যাবে না। তাহলে আমি এখানে বলতে পারি যে একক ভরের বস্তুর উপর বাকি ভরগুলো করতে যে ফোর্সটা বার করব, কিভাবে বার করতে পারি। তো এখন আমি ধরছি, ধরো এই যে ভরটা আছে ক্যাপিটাল এম, আমি এটা নামও দিয়ে দিচ্ছি এ বি সি ডি। তাহলে এ বি সি তে থাকা এম ভরের বস্তুগুলি কর্তৃক ডি বিন্দুতে থাকা একক ভরের বস্তুর উপর কতটা বল প্রযুক্ত হবে, মহাকর্ষ বল, তার মান কত, ডিরেকশন কত, এটাই হচ্ছে অঙ্ক, একদম টপ অঙ্ক। এই টপ অঙ্ক নিয়ে আলোচনা করছি। তাহলে এখানে এম ভরের বস্তুটা যেটা আছে এ বিন্দুতে, তাহলে এখান থেকে আমার ফার্স্ট কি লাগবে, দূরত্বটা লাগবে। প্রতিটা অঙ্কের ক্ষেত্রে তার কনসেপ্টটা জানা দরকার, অঙ্কটা শুধু সলভ করে দিলেই হলো না। ঠিক আছে, তাহলে এ বস্তুতে থাকে এম ভরের বস্তু একক ভরের বস্তুর উপর। আমি প্রথমেই বলে গেছি যে যে বস্তুতে ফোর্সটা বার করব সেটাকে ফিক্সড করে দেবো। আমি তাহলে এখানে একক ভরের বস্তুটাকে ফিক্সড করে দিচ্ছি। তাহলে একক ভরের বস্তুটাকে যদি ফিক্সড করে দিই,
তাহলে এই এম ভরের বস্তুটা একে কি করবে, একে হচ্ছে আকর্ষণ করবে। এই আকর্ষণের জন্য তাহলে একক ভরের বস্তু আকর্ষণের ডিরেকশন তাহলে কোন দিকে হবে, এই দিকে হয়ে যাবে আকর্ষণের ডিরেকশন। এম ভরের বস্তুটা কর্তৃক এই এম ভর একক ভরের বস্তুকে কি করবে, আকর্ষণ করে দেবে, তাহলে এই দিকে হয়ে যাবে ডিরেকশন। আর এই ক্যাপিটাল এম ভরের বস্তুটা যেটা বি বিন্দুতে আছে একক ভরের বস্তুকে কি করবে, আকর্ষণ করবে। এরও ডিরেকশন কোন দিকে আসবে, ডিরেকশন গুলো ফার্স্টে দেখে নিচ্ছি, এইদিকে চলে আসবে, অর্থাৎ ডি থেকে বি এর দিকে, আগেরটা কত ডি থেকে এর দিকে। আর এই এম ভরের বস্তুটার ডিরেকশন কোন দিকে, এই দিকে হয়ে যাবে ডি থেকে সি এর দিকে। এখন এখানে আমার দূরত্বগুলো প্রয়োজন, তো দূরত্বগুলোর মধ্যে এই দূরত্বটা পেয়ে যাচ্ছি, এটা বর্গক্ষেত্রের বাহু এ, এই দূরত্বটাও পেয়ে যাচ্ছি বর্গক্ষেত্রের বাহু এ, কিন্তু এটা হচ্ছে তোর কর্ণ, এটা কি কর্ণ। তো কর্ণের সূত্র কি, একটা বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় তাহলে কর্ণ হয়ে যাবে এ রুট টু, তাহলে এই দূরত্বটা হয়ে যাবে এ রুট টু। দূরত্ব পেয়ে গেলাম, ভর পেয়ে গেলাম, এবার আমার ফোর্স বার করতে হবে। এখানে আমি যদি ধরি এই ফোর্সটা যেহেতু দূরত্ব সেম, এটা আমি ধরে নিচ্ছি F1, এটা F2, এটা F3। তো F1 F2 F3 এর মান কত হবে, F1 সমান হবে জি এম বাই এ স্কোয়ার। F1 সমান কত হবে জি এম বাই এ স্কোয়ার। F2 কত হবে, F2 সমান আসবে জি এম বাই এ স্কোয়ার। কিন্তু F3 কত আসবে, F3 সমান আসবে, এখানে দূরত্বটা হচ্ছে এ রুট টু, তার মানে জি এম বাই এ রুট টু স্কোয়ার। এ রুট টু স্কোয়ার আবার কত, তাহলে এখানে আসছে জি এম বাই টু এ স্কোয়ার। তো ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি অঙ্কটাকে আরেকটু সহজ করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি F1 সমান হচ্ছে F2, তাহলে আমি এটাকে যদি ধরে নিই F, এটাকেও ধরবো F, আর F3 টা দেখতে পাচ্ছি জিএম বাই এ স্কোয়ারটা হচ্ছে F, জিএম বাই এ স্কোয়ারটা F, কিন্তু দুই দিয়ে ভাগ আছে, তাহলে এটাকে আমি সুবিধার জন্য করতে পারি F বাই টু, অর্থাৎ F3 সমান হয়ে যাবে F বাই টু। এই হচ্ছে মান, লাস্টে F দিয়ে অ্যান্সার আসবে, F এর মানটা আমরা বসিয়ে দেবো। F এর মান কত, জিএম বাই এ স্কোয়ার। তাহলে আমি এখানে পাচ্ছি এটা কত, F2 সমান F, F1 সমান F, আর F3 সমান পাচ্ছি F বাই টু। এটা পর্যন্ত আমরা এলো। এরপর আমি এখান থেকে তিনটে, যেহেতু তিন দিকে হয়ে গেছে, তিনটে বলতে F1 F2 F3 বিভিন্ন দিকে চলে এসছে, তা আমাকে একটা নির্দিষ্ট দিকে করতে হবে। সেই নির্দিষ্ট দিকটা কিভাবে বার করতে পারি, বার করতে পারি যে এটা দেখছি ডি থেকে বি এর দিকে আছে, কোনটা F1 টা, আর ডি থেকে সি এর দিকে আছে F2 টা, তা এদের মধ্যবর্তী কোণ কত, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। আমরা ভেক্টরে পড়েছিলাম দুটো ভেক্টর যদি পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে তাহলে তাদের মানটা হয় সি, এ আর বি দুটো ভেক্টর, তাহলে সি সমান কত হবে, সি সমান রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ F1 ও F2 এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, অতএব লব্ধি বল আমি এটা ধরে নিচ্ছি এফ ড্যাশ। এফ ড্যাশ সমান তাহলে কত আসবে, রুটের মধ্যে F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার, দ্যাট ইজ এফ ড্যাশ সমান F1 এর ভ্যালু কত F, F2 এর ভ্যালু কত F, তাহলে আমি এখানে বলতে পারি রুটের মধ্যে F স্কোয়ার প্লাস F স্কোয়ার মানে হচ্ছে রুট টু F। তাহলে আমি এই দুটো ফোর্সের লব্ধি বলটা পেয়ে গেছি রুট টু F, তাহলে এদের ডিরেকশন কত হবে, যেহেতু 90 ডিগ্রি তাহলে মিডিল দিয়ে যাবে, মিডিল দিয়ে যাবে, তাহলে অর্থাৎ এফ ড্যাশ এর ডিরেকশন কোন দিকে আসবে, এফ ড্যাশ এর ডিরেকশন আসবে ডিবি বরাবর, ডিবি বরাবর। এখন ডিবি ডিএ বরাবর, ডি থেকে এর দিকে ডিরেকশন হবে এফ ড্যাশ, এর ডিরেকশন আসছে ডিএ বরাবর। আর তাহলে এই দুটো তো কাজ হয়ে গেল, F1 আর F2 কাজটা হয়ে গেল। এখন কে কে পড়ে আছে, F3 পড়ে আছে, আর যেটা নিউ ফোর্স বার করলাম যেটা হচ্ছে F ড্যাশ। এখন দেখতে পাচ্ছি F3 এর ডিরেকশন হচ্ছে ডিএ বরাবর, F ড্যাশ এরও ডিরেকশন হচ্ছে ডিএ বরাবর। যেহেতু F3 এবং F ড্যাশ একই দিকে, তাহলে মধ্যবর্তী কোণ হয়ে যাবে 0 ডিগ্রি। যেহেতু একই দিকে দুটো ভেক্টর যখন পরস্পর একই দিকে থাকে তখন মধ্যবর্তী কোণ কত হয়ে যায় 0 ডিগ্রি, তখন তার সর্বোচ্চ মান অর্থাৎ এদের দুজনের লব্ধি মান হয়ে যাবে, আমি এফ ডবল ড্যাশ ধরছি F3 প্লাস এফ ড্যাশ। ডিরেকশন কোন দিকে আসবে, ডিরেকশন আসবে ডিএ বরাবর। F3 প্লাস এফ ড্যাশ এর মানটা যদি এখন আমরা বসিয়ে দিই দেখতে পাবো যে এফ ডবল ড্যাশ
সমান f3 ভ্যালু কত ছিল f/2 আর f ড্যাশ এর ভ্যালু কত ছিল √2f। অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছি f টা যদি কমন নিই তাহলে আসবে হাফ প্লাস √2, হাফ প্লাস √2। আর f এর ভ্যালুটা আগেই বার করে রেখেছি, f সমান হচ্ছে gm/a²। অর্থাৎ যদি আমি এখানে f ডবল ড্যাশ f এর ভ্যালুটা বসিয়ে দিই gm/a² ইনটু √2 টাকে আগে লিখে দিচ্ছি √2 প্লাস হাফ। আর ডিরেকশন কোন দিকে হয়ে গেল, ডিরেকশন হয়ে গেল DA বরাবর। তাহলে শুধুমাত্র যে সূত্রগুলো জেনেছি বলে এই অঙ্কটা করতে পারলাম সেরকম না, এর সাথে সাথে কনসেপ্টটাও অ্যাপ্লাই করেছি যে আকর্ষণটা কোন দিকে হয়েছে তার ডিরেকশন দেখেছি, কোন দিকে কোনটা আছে দেখেছি, তারপরে কিন্তু করতে পেরেছি। একই দিকে আছে নাকি, মধ্যবর্তী কোণ আছে নাকি দেখতে পেরেছি, তবেই কিন্তু অঙ্কটা করতে পেরেছি। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি যে বর্গক্ষেত্রের তিনটে বাহুতে যদি তার শীর্ষবিন্দুগুলিতে m ভরের তিনটে বস্তু থাকে, একটি একক ভরের বস্তুর উপর যে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেই ফোর্সটা হচ্ছে f ডবল ড্যাশ সমান gm/a² √2 প্লাস হাফ DA বরাবর, ডিরেকশন হচ্ছে DA বরাবর। এরপর আমরা আগেরটা দেখলাম যে মহাকর্ষীয় যে বল তার সংক্রান্ত একটা বর্গক্ষেত্রের অঙ্ক দেখলাম। এরপর আমরা করব মহাকর্ষীয় নেক্সট টপিক যেটা পড়েছিলাম মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের একটা ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা কিন্তু ক্লাস 11 এ পড়ে এবং গুরুত্বপূর্ণ অঙ্ক। আমি যদি অঙ্কটা দেখি এখানে যে পৃথিবীর ভর চন্দ্রের ভরের 81 গুণ, পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব 4 × 10⁵ কিমি, পৃথিবী ও চন্দ্রের কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখার কোন অবস্থানে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। তো এখানে আমি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে বলেছে, একটা দুটো বস্তু দেওয়া আছে, তার মধ্যে একটা চন্দ্র আর একটা হচ্ছে পৃথিবী। চন্দ্রের ভর হচ্ছে, আমি যদি ধরে নিই চন্দ্রের ভর ক্যাপিটাল M, চন্দ্রের ভর ক্যাপিটাল M, মুন চন্দ্রের ভর ধরলাম, আর পৃথিবীর ভর এখানে বলে দিয়েছে কত 81 গুণ, চন্দ্রের ভরের 81 গুণ, তাহলে এটা হচ্ছে 81 গুণ, এটা হচ্ছে পৃথিবীর ভর। তো এটা আমি ধরে নিচ্ছি 8। এখন এর মধ্যবর্তী যে দূরত্ব দেওয়া আছে, দূরত্বটা হচ্ছে 4 × 10⁵ কিমি, 4 × 10⁵ কিমি। তো দূরত্বটা যেহেতু একটু খটোমটো আছে, 10⁵ আছে, তাহলে আমি এখানে ধরে নিচ্ছি এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে r ধরলাম। তো r দূরত্বটা মানেই কত, r সমান হচ্ছে 4 × 10⁵ কিমি, এটা আমরা লাস্টে বসিয়ে দেব, 4 × 10⁵ কিমি আর দূরত্বটা বসিয়ে দেবো। এখন এখানে শুধুমাত্র যে অঙ্কটা করে দিলাম সেরকম কিছু নয়, এখানে আমরা একটা ডিসকাশন করতে পারি যে অঙ্কটা সলভিং এর জন্য ডিসকাশনটা প্রয়োজন কনসেপ্ট অনুযায়ী, তাহলে অন্যান্য অঙ্কের ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। যে সুবিধা হবে বলতে শুধুমাত্র মানের সাহায্যে আমরা অঙ্কটা করব এরকম নয়, ডিরেকশনটা কিন্তু প্রয়োজন, কারণ চন্দ্র পৃথিবীকে আকর্ষণ করছে, অনুরূপ ভাবে পৃথিবী ও চন্দ্রকে কিন্তু আকর্ষণ করছে। এখানে বলেছে সংযোজক সরলরেখার কোন অবস্থানে যে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যটা শূন্য হবে। এক্ষেত্রে যে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যটা শূন্য কোথায় হবে, এদের মধ্যবর্তী স্থান হবে, যেহেতু শুধুমাত্র আকর্ষণ ব্যাপারটাই আছে এখানে, আর বিকর্ষণের কেস, আকর্ষণ এবং বিকর্ষণের কেস ক্লাস 12 এ আছে, তখন এই দিকেও হতে পারে বা এদিকেও হতে পারে, মধ্যবর্তী স্থানও হতে পারে বা বাইরের দিকেও হতে পারে, ওটা ক্লাস 12 এ আছে আধান দ্বয়ের মধ্যে। তো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। এখন আমরা এখানে দেখব যে চাঁদ থেকে দূরত্বটা নেব না পৃথিবী থেকে দূরত্বটা নেব, কোনখান থেকে দূরত্বটা নিলে সুবিধা হবে। তো সুবিধা হবে যদি আমি চাঁদ থেকে নিই, চাঁদ থেকে আমি ধরলাম যে x দূরত্বে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। তো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে মানে যে বিন্দুতে শূন্য হবে, আমি এটা একটা সাপোজ পয়েন্ট ধরছি, ও বিন্দুতে শূন্য হবে, যেটা হচ্ছে চাঁদ থেকে দূরত্ব হচ্ছে x, তাহলে পৃথিবী থেকে দূরত্ব কত হয়ে যাবে, পৃথিবী থেকে দূরত্ব হয়ে যাবে r-x। অনেকেই বলতে পারে যে আমি পৃথিবী থেকে x দূরত্বটা কেন নিলাম না, তো দূরত্বটা কেন নিলাম না তার জন্য ভরগুলো হচ্ছে ডিপেন্ড করছে। তো ভর যদি সমান হয় তাহলে আগেই বললাম মিডিলে হয়ে যাবে, চেক করে দেখা যেতে পারে, কিন্তু ভরগুলো যেহেতু অসমান আছে এবং চাঁদের ভর অনেক অনেক কম পৃথিবী অপেক্ষা, তাহলে আমি এই দূরত্বটা নিচ্ছি চাঁদ থেকে। কেন নিচ্ছি, আমি এখানে তাহলে যে বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে সেখানে আমি ধরে নিলাম একটা 1 একক ভরের বস্তু আছে, 1 একক ভরের বস্তু আছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা অনুযায়ী। তো এখানে আমি চাঁদ কর্তৃক যে ও বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য সূত্রানুযায়ী হচ্ছে gm/x², gm/x²। আমি তো এটা পৃথিবী থেকেও x দূরত্বটা নিতে পারতাম, কিন্তু নিলাম না, কারণ হচ্ছে চাঁদের ভরটা অনেক অনেক কম পৃথিবী অপেক্ষা। যদি আমি এখানে বড় দূরত্বটা নিয়ে নিতাম তাহলে কি হতো, মানটা হচ্ছে ছোট হয়ে যেত, আর পৃথিবী থেকে যদি কাছে নিয়ে নিতাম ডিনোমিনেটরটা নিচের ভ্যালুটা যদি ছোট হয় তাহলে উপরটা হচ্ছে বেড়ে যাচ্ছে, মানে একদিকটা বাড়া অংশ একদিকটা ছোট অংশ কখনোই সমান হতে পারে না।
এমন ভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে এই দিকটার সাথে অর্থাৎ বাঁ দিকটার সাথে অর্থাৎ চাঁদের সাথে পৃথিবীর যে ইকুয়েশনটা আছে মহাকর্ষীয় ক্ষেত্র বলে সেটা সমান হয়। তার জন্য দূরত্বটা আমাকে নিতে হচ্ছে কোন দিক থেকে, যেটা হচ্ছে কম ভরের বস্তু আছে। কম ভরের বস্তু অবশ্যই এখানে চাঁদের ক্ষেত্রে, তাহলে এর জন্য ভ্যালুটা হলো gm/x²। আর পৃথিবীর জন্য তাহলে কত হবে, বাকি দূরত্বটা কত হয়ে গেল, বাকি দূরত্বটা হয়ে গেল r-x। তাহলে আমি এখান থেকে বলতে পারি পৃথিবীর জন্য মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য হবে g × 81m/r-x তার হোল স্কয়ার। তাহলে এই দুটো ভ্যালু কিন্তু যে সমান হওয়া সম্ভব, কারণ কি এখানে আমি ছোট দূরত্ব নিয়েছি, এদিকটা মোটামুটি ব্যালেন্স করে গিয়ে যে এদিকটা ভর বেশি এদিকটার দূরত্বটা কম দিয়ে ব্যালেন্স করে সমান হতে পারে। তাহলে এই ভ্যালুটাকে আমরা সমান করে দিচ্ছি। এখানে জি ক্যান্সেল, এম ক্যান্সেল, তাহলে এখানটা থেকে আমি লিখতে পারি 1/x তার হোল স্কয়ার সমান হচ্ছে 9/r-x তার হোল স্কয়ার। 1/x তার হোল স্কয়ার সমান হচ্ছে 9/r-x তার হোল স্কয়ার। দুদিকটায় বর্গ আছে, বর্গটাকে তুলে দিয়ে লিখতে পারি 1/x সমান হচ্ছে 9/r-x, r-x। তো এই ভ্যালুটা যদি আমি এখানে বার করতে চাই তো অ্যাঙ্গেলটা কোণাগুণে গুণ করে দিচ্ছি, যে এটা হয়ে যাচ্ছে r-x, r-x সমান 9x, তাহলে 10x সমান, ওইদিকে গেলে প্লাস হচ্ছে, বাঁদিকে লিখছি 10x সমান হচ্ছে r, তাহলে x সমান হয়ে যাচ্ছে x সমান r/10। এখন আমি rটা আমি ধরে নিয়েছিলাম ক্যালকুলেশনের সুবিধার জন্য, r এর মানটা যদি আমি বসিয়ে দিই, r এর মান কত 4 × 10⁵ কিমি। তাহলে আমি এখানে যদি মানটা বসিয়ে দিই 4 × 10⁵ কিমি বাই 10, তাহলে অ্যান্সার আসছে x সমান হচ্ছে 4 × 10⁴ কিমি। একটা 10 নিচে আছে ও 10⁵ আছে, তাহলে হয়ে যাবে 10⁴। এখন আমি এখান থেকে তাহলে চাঁদ থেকে কত দূরত্বে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য শূন্য হয়ে গেল, 4 × 10⁵ কিমি দূরে। আবার কেউ কেউ প্রশ্ন করতে পারে যে পৃথিবী থেকে তাহলে কোন দূরত্বে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে, পৃথিবী থেকে বাকি দূরত্বটা কত, r-x, r-x দূরত্বে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য শূন্য হতে পারে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে পৃথিবী থেকে কোন দূরত্বে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। এখানে লিখে দিচ্ছি পৃথিবী থেকে r-x, r-x সমান হচ্ছে তাহলে কত 4 × 10⁵ মাইনাস x এর মানটা বের হলো 4 × 10⁴। এখান থেকে কমন চলে যাচ্ছে 4 × 10⁴, 10 মাইনাস 1, 10 মাইনাস 1 মানে 9, 9 × 4 মানে হচ্ছে 36, তাহলে 36 × 10⁴ কিমি। যেহেতু মূল দূরত্বটা 10⁵ আকারে আছে, এটা 10⁴ এসছে, আমি যদি এটাকে চেঞ্জ করে 10⁵ করি তাহলে বলতে পারি যে 3.6 × 10⁵ কিমি। অর্থাৎ চাঁদ থেকে যে দূরত্বে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য শূন্য হলো সেটা কত, x সমান 4 × 10⁴ কিমি দূরে। আর পৃথিবী থেকে হচ্ছে কত দূরত্বে, পৃথিবী থেকে হয়ে যাচ্ছে যে দূরত্বটা সেটা হচ্ছে 3.6 × 10⁵ কিমি। এই অঙ্ক যে দুটো অঙ্ক করালাম, আগের একটা অঙ্ক যে ক্ষেত্র, একটা হচ্ছে ফোর্সের উপর আর একটা হচ্ছে ক্ষেত্র প্রাবল্যের উপর, এই দুটো অঙ্ক করলে কিন্তু বাকি ছোট বড় অঙ্ক কিন্তু কনসেপ্ট অনুযায়ী ক্লিয়ারলি করা যেতে পারে। আচ্ছা, আজকে এই পর্যন্তই টপিকটা শেষ করলাম। থ্যাংক ইউ। পরের ভিডিওতে আবার দেখা হবে এই চ্যাপ্টারের বিভিন্ন অংশগুলো নিয়ে অঙ্ক সহ।